বড় সংস্কারের মুখে স্বাস্থ্য খাত, সমন্বয়হীনতা কমিয়ে দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে ৩ অধিদপ্তর, পাল্টে যাচ্ছে নাম। আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি, এবং এটা অনুমোদনও হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে। অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার, জানালেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব। বাংলাদেশ কাতার সম্পর্কটা এতই চমৎকার যে তারা অনেক আগে থেকে ট্রেডিশনালি আমাদের পার্টনার, রাজনৈতিক পার্টনার সব দিক থেকে। বাংলাদেশকে গণতন্ত্র নিয়ে রিশেপিং যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও কাতার গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সাফল্যের বিচারে সেরা মাদ্রাসা শিক্ষা বোর্ড, সামাজিক অবস্থান আর ব্যবস্থাপনা প্রধান কারণ বলছেন বিশ্লেষকরা। ফলাফলের আনুপাতিক ধারা থেকে বের হওয়ার তাগিদ। এক সপ্তাহ পরও ধোঁয়া বের হচ্ছে চট্টগ্রাম ইপিজেড এর পোড়া কারখানা থেকে। কর্মহীন শ্রমিকদের হাহাকার এলাকা জুড়ে, জমা পড়েনি 2 তদন্ত কমিটির রিপোর্ট। অপরিকল্পিত নগরায়নে আবাস হারাচ্ছে পাখি, দেখা দিয়েছে খাবারের সংকট। সহাবস্থানের তাগিদ পরিবেশবাদীদের। স্বাস্থ্য খাতে আসছে বড় পরিবর্তন। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর, আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো ভেঙে এবার 3টি অধিদপ্তর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্য। আর এমবিবিএস, ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর। হাজার হাজার পদ আছে, এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন। মানে এগুলোকে এই গ্রেড মিলিয়ে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস। বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি, এবং এটা অনুমোদনও হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি, যে গ্রেড 14-তে কে আছে, এখানে গ্রেড 16-তে কে আছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে। সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না, 1 মাস 1.5 মাস এরকম। আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। ওষুধের পাশাপাশি কসমেটিকের বিষয়টি দেখবে এই প্রতিষ্ঠান। আমরা যে লোক বদলানো এগুলো বা এই ডিজিওডি মেলানো এগুলো তো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কম্প্রিহেনসিভ কেয়ারটা পায় অ্যাট দ্য পয়েন্ট, মানে ওনার প্রয়োজনের মুহূর্তে উনি যেন একটা প্যাকেজ অফ সেবা উনি পান, এটা নিশ্চিত করাটাই আসলে সব কিছুর মূল উদ্দেশ্য। ওষুধ, ভ্যাকসিন, ডিভাইস সহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়নে হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এটি স্বাস্থ্য খাতে সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায়ও ঢাকাকে সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা। সেই সাথে মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় কাতার রোহিঙ্গা ইস্যুতেও থাকতে চায়
বাংলাদেশের পাশে। মাহফুজ মিশু রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর গেল জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য বহু বছর পর লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার যাওয়ার সময় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির। আবার সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গেল এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরকেও গুরুত্ব দিয়েছে দেশটি। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোরও আগ্রহ দেখায় তেল সমৃদ্ধ এই দেশটি। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দোহা সম্পর্ক। কাতার বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক সবসময় একটি অসাধারণ এবং চমৎকারিত্ব অবলম্বন করে চলে। এবং সম্প্রতি আপনি জেনেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশটিতে সফর করেছেন এবং গত বছর দেশের আমির বাংলাদেশে সফর করেছেন। এবং এই দুই নেতৃবৃন্দের, শীর্ষ নেতৃবৃন্দের সফরের পর একটি বিষয়ে ওনারা একমত হয়েছেন যে বাংলাদেশ কাতার সম্পর্কটা, আমাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত রাখা। গত 5 দশক ধরে মূলত শ্রমবাজার কেন্দ্রিক সম্পর্ক কাতারের সাথে। এর সাথে যুক্ত হয়েছে এলএনজি আমদানি। এছাড়া সারসহ আরও কিছু পণ্য আমদানি করলেও কৌশলগত বা রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে কাতারের উপস্থিতি দৃশ্যমান ছিল না তেমন। আসলে বাংলাদেশ কাতার সম্পর্কটা এতই চমৎকার যে তারা অনেক আগে থেকে ট্রেডিশনালি আমাদের পার্টনার, রাজনৈতিক পার্টনার সব দিক থেকে। মুসলিম উম্মাই শুধু নয়, বাংলাদেশ যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে, এবং কাতারের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তিনি পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্রায়নে রিশেপিং যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও কাতার গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। কাতারে সম্প্রতি ইসরায়েলের হামলার নেপথ্যে ছিল ফিলিস্তিন ইস্যুতে দেশটির অবস্থান ও মধ্যস্থতার চেষ্টা। মধ্যস্থতা কূটনীতিতে ব্যাপক সক্রিয় কাতার রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে চায়। গোটা বিশ্বে তারা মিডিয়েশনের জন্য বড় ধরনের ভূমিকা পালন করেছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটিতে কাজ করছে প্রায় 5 লাখের মতো বাংলাদেশি। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আর বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ কাতার সম্পর্ক এখন নতুন উচ্চতায় রূপ নিচ্ছে। বাংলাদেশের দূতাবাস বলছে, ঢাকার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দোহা। এরই মধ্যে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও যে মিডিয়েশন ডিপ্লোমেসি করছে কাতার, তারও সহযাত্রী হয়েছে বাংলাদেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, দোহা, কাতার। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুধু পাশের হারে নয়, জিপিএ 5-এর দিক থেকেও 5টি বোর্ডের চেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাদের প্রশ্নপত্র কি সহজ, অথবা উত্তরপত্রে কি তুলনামূলক বেশি নম্বর দেয়া হয়? সংশ্লিষ্টরা অবশ্য উড়িয়ে দিতে চান সেসব উদ্বেগ। তারা বলছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বেঁধে দেয় প্রশ্নপত্রের ধরন ও নিয়ম। বড় হওয়ার সুপ্ত বাসনা থেকেই বেশি পড়াশোনা করে মাদ্রাসার শিক্ষার্থীরা। এসআরএস আলীর ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট। এবার এইচএসসিতে সাধারণ বোর্ডে 10,47,242 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 6 লাখেরও কম। আর সমমানের মাদ্রাসা বোর্ডে 82,809 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 62,609 জন। শুধু এবার নয়, গেল 5 বছর কখনোই 90% নিচে নামেনি মাদ্রাসা বোর্ডের পাশের হার। যদি আমার দেশের সীমারেখার ভিতরে হয় সেটাকে আমরা বলবো জিডিপি। একই দেশের একই বয়সের শিক্ষার্থীদের ফলাফলে কেন এমন ভিন্নতা? তাছাড়া বাধ্যতামূলক সাধারণ বিষয় ছাড়াও কোরআন হাদিস সহ বাড়তি কয়েকটি বিষয় পড়তে হয় আলিম পরীক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা কিভাবে দেখেন বিষয়টিকে? সারাক্ষণ হয় টিচারদের সামনে থাকে, ওরা ফাঁকি দেওয়ার সুযোগটা পায় না। ওদের মনে হয় ভালো করে পড়ানো হয়, লাইক ওদের অনেক বেশি সময় দেওয়া হয় পড়াশোনার পিছনে। আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা অনেকটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসটাকেও একসাথে মেনটেন করি। কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য হয়তো রেজাল্টটা একটু ডাউন হলেও আর মাদ্রাসা বোর্ডে বেশি ভালো হচ্ছে। ওদের তো একটা বোর্ড, তো ওদের একটা বোর্ডের কোয়েশ্চেনগুলো পড়লেই হয়ে যায়। আমাদের তো 7-8টা বোর্ড, সবগুলো থেকে মিলিয়ে ঝিলিয়ে কোয়েশ্চেন করে। যখন কোয়েশ্চেনগুলো ক্রস চেক করে দেখি তখন দেখা যায় মাদ্রাসা বোর্ডেরগুলো সবগুলো বইয়ের থেকে একেবারে ডিরেক্টলি আসছে, কিন্তু যখন আমরা দেখি জেনারেল লাইনেরগুলো তখন এগুলো ট্রান্সলেশন একটু ঝামেলা হয় এবং যে তুলনামূলকভাবে এগুলো একটু কঠিন হয়ে থাকে, যেমন বইয়ের থেকে একটু ঘুরিয়ে দেয় ওগুলো।
প্রশ্ন ও উত্তরপত্রের তুলনামূলক বিশ্লেষণের সুযোগ না হলেও এ বিষয়ে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা গবেষকদের সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনের। তাদের ব্যাখ্যায় অবশ্য ভিন্নতা দেখা যাচ্ছে। স্কুলের টিচাররা যেমন ট্রেনিং পান, আমার মাদ্রাসা শিক্ষকের এরকম ট্রেনিং পান। ওই একই কাঠামোতে প্রশ্ন হয়, মাদ্রাসার প্রশ্ন, স্কুলের প্রশ্ন, কলেজের প্রশ্ন, একই কাঠামোবদ্ধ, একই ধরনের প্রশ্ন হয়। কাজে ওখানে প্রশ্নের মান বা করানো বেশ কম করার কোনো সুযোগ নেই। আপনি প্রশ্নগুলো বদলায় দেন, তো দেখা যাবে যে রেজাল্টের সিনারিও কিন্তু বদলায় যাবে। খাতা দেখার কৌশল বদলায় দেন, যে আপনি খাতা দেখার সময় কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ কতটুকু পারলে কত নম্বর দেওয়া হবে। এই কৌশলে মাদ্রাসা বরাবরই ভিন্নতা অবলম্বন করে। আমি ভালো মন্দ বলছি না, ভিন্নতা অবলম্বন করে, তো যার কারণে তাদের রেজাল্ট একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। যদিও এই গবেষক মনে করেন মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো করার অন্যতম আরও একটি কারণ আছে। শিক্ষকতা আমরা কাদেরকে চাই? যাদের আগ্রহ আছে, ডেডিকেশন আছে। তো মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ওই জিনিসটা তুলনামূলকভাবে বেশি, যে কারণ তারা নিয়ত করে এসেছেন যে মাদ্রাসায় পড়াবেন, ঠিক আছে। তো এখন এই মোটিভেশনটা তাদের মধ্যে কাজ করে। 17 বছর ঢাকা কলেজে শিক্ষকতা শেষে সরকারি মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওবায়দুল হক। খুব কাছ থেকেই দুই ধারার শিক্ষা ব্যবস্থা দেখা এই অধ্যাপক অবশ্য শিক্ষার্থীদের একাগ্রতাকেই এগিয়ে রেখেছেন। এখানে মাদ্রাসা ছেলেদের মধ্যে না পাওয়ার যে বেদনা, আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, কারণ আমাকে এক শ্রেণীর সমাজ ঘৃণা করে, অপছন্দ করে, আমাকে স্পেস দিতে রাজি না, আমার চেয়ারটা দিতে রাজি না। এটা কিন্তু মাদ্রাসা ছেলেরা উপলব্ধি করার কারণে তারা অনেকটা জেদি হয়ে ওঠে। যদি বলতে এই অর্থে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি পারি। মাদ্রাসা বোর্ডের তুলনায় সাধারণ বোর্ডের শিক্ষার্থী অনেক বেশি, তাই ফলাফলের অনুপাত দিয়ে সঠিক বার্তা পাওয়া কঠিন। এমন মনোভাব জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা ব্যবস্থায় গলদ দীর্ঘদিনের, বের হতে হবে সেখান থেকে। আমার যে দক্ষ, যোগ্য এবং সত্যিকার অর্থে যারা শিক্ষকতা আসার কথা, তাদেরকে কি আমরা শিক্ষকতা আনতে পেরেছি? এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আলাদা নম্বর যোগ করে, যা মেধা তালিকার ক্রম নির্ধারণে সহায়ক। জিপিএ বুঝলাম 10টা আমার বেড়ে গেছে বুঝলাম, কিন্তু রিটেন দেখেন ওখানে কিন্তু আমার পিছিয়ে আছে তারা। আমি চ্যালেঞ্জ করছি, ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে 1 বছর 2 জন পাস করলো ভর্তির জন্য। আমি তো ঢাকা কলেজে টিচার, তখন এই 2 জনের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডে আগুনের লেলিহান শিখায় পোড়া সেই কারখানা এখন ধ্বংসস্তূপ। শ্রমিকদের কোলাহল, কর্মচাঞ্চল্যের চিহ্ন মাত্র নেই। অগ্নিকাণ্ডের 8 দিন পরও বের হচ্ছে ধোঁয়া। সেদিনের ভয়াবহতা এখনও ভুলতে পারছেন না শ্রমিকরা। জমা পড়েন 2 তদন্ত কমিটি রিপোর্ট। ইপিজেডের মতো বিশেষায়িত অঞ্চলে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। সপ্তাহখানেক আগেও চট্টগ্রাম ইপিজেডে অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল নামে কারখানা দুটি ছিল কর্মচাঞ্চল। এখন অনেকটা ধ্বংসস্তূপ, নেই কোলাহল, কর্মযোগ্য। কারখানার কয়েকটি ফ্লোর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। ইপিজেডের মতো সংরক্ষিত অঞ্চলে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিকদের আতঙ্ক কাটেনি এখনও। আশেপাশে মানুষ অনেক ভয় পাইছে। আসলে এই বিজয়টা আগে কখনো এরকম দেখিনি, এটাই প্রথম। ভয়ানক, আমার কাছে ছবি তো আছে, ভয়ানক, ধুমা পুরা কালো হয়ে গেছে। ফায়ার সার্ভিস উচিত প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে এটা এনশিওর করা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। একটা শ্রমিক হারানো মানে হচ্ছে একটা পরিবার ধ্বংস হওয়া। ইপিজেডে ব্যস্ত সব কারখানায় কাজ করে শত শত শ্রমিক, বেশিরভাগ কারখানা বহুতল, কিন্তু অগ্নি নির্বাপনের সক্ষমতার ঘাটতি স্পষ্ট। অ্যাডামস ক্যাপ কারখানার আগুন 17 ঘন্টায়ও নেভানো যায়নি। যদি অক্ষমতা থাকে সেটা আসলে প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা ঘটনা ঘটছে, সেটা আমরা কিভাবে আমরা একটু হাইড করে নিজেকে সেভ করব, ওইটা করতে গিয়ে হয় কি আরেকটা বড় ধরনের দুর্ঘটনা আমরা সম্মুখীন হই। ফায়ার সার্ভিস ও ব্যবসা কর্তৃপক্ষের গঠিত আলাদা 2টি কমিটির তদন্ত চলছে। কারখানায় অগ্নি নিরাপত্তা অনুমোদন বা গাফিলতি ছিল কিনা তাও আলোচিত হচ্ছে। অ্যাডামস ক্যাপস এটা আবেদন করা হয়েছে সেফটি প্ল্যানের জন্য, কিন্তু সেফটি প্ল্যানের টিমও এখনো গঠন করা হয়নি এবং এখানে কোনো তদন্ত হয়নি, যার পরিপ্রেক্ষিতে ওনারা যে 2008 সালে ভবনটা নির্মাণ করেছে, কিন্তু এগুলো আরও আগে নেওয়ার কথা ছিল। গত 16 অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ইপিজেডের 5 নম্বর সড়কের এই কারখানা। ফায়ার সার্ভিসের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েও আগুন নেভাতে বেগ পেতে হয়। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম তৈরি করা হতো। কর্মরত 700-র বেশি শ্রমিক নিরাপদে বের হওয়ায় কেউ হতাহত হয়নি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
আমরা যারা থাকি রাজধানী ঢাকায় সবশেষ কবে ঘুম থেকে উঠে পাখির ডাক শুনেছি মনে কি পড়ে? বেশ খানিক সময় ভাবতে হচ্ছে, কারণ এই শহরে হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া কোথাও আর পাখি নেই। পাখিদের থাকার জায়গা, খাবার দাবার সবই নিয়ম করে ধ্বংস হচ্ছে অতি নগরায়নের থাবায়। ধ্বংসের এই খেলা মানুষকে কোথায় গিয়ে থামাবে তা নিয়ে বেশ ভাবারও প্রয়োজন রয়েছে। পাখি আর প্রকৃতির এই গল্পের আরও খানিকটা জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। পূব দিকের লাল আভার সাথে চড়ুই পাখির এই কিচিরমিচির শব্দ জানান দিচ্ছে দিনের শুরুর। গাছের ফাঁকে বসে থাকা চড়ুইগুলো হয়তো এখনই পরিকল্পনা সেরে নিচ্ছে কে কোথায় যাবে খাদ্য সংগ্রহে। সন্ধে নামার ঠিক আগে আগে আবারও তাদের জটলা। এই বেলায় একরকম যুদ্ধ বাঁধিয়ে দেয় তারা, কে কোন ডালে বসবে তা নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড। তবে আরও খানিক আধার ঘনালে শান্ত হয় পরিস্থিতি। রাজধানী ঢাকায় এমন দৃশ্য দেখতে পাওয়া বেশ বিরল ঘটনা। এই শহর এখন আর পাখিদের নয়। গেল 2 দশকে গাছপালা শুধু কাটাই পড়েছে, তৈরি হয়েছে সুবিশাল সব অট্টালিকা। তার বিপরীতে বাড়েনি সবুজ। ফলে পাখিরা যেখানে খানিক জুৎসই জায়গা পাচ্ছে সেখানেই নিচ্ছে আশ্রয়। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের তো অন্য প্রাণীদের কথাও মাথায় রাখা দরকার ছিল। এই যে পাখিদের ধীরে ধীরে হারিয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর বলছিলেন এই গবেষক। পাখি তো তার আবাসস্থল যদি নষ্ট হয়, তার খাবার না থাকে, তার যদি সেখানে বেঁচে থাকার উপকরণ না থাকে, সে সেখানে প্রজনন করতে না পারে, তাহলে তো সেখানে সে টিকতে পারবে না। এবং সেখানে টিকতে না পারলে সে অন্যত্র যেতে হবে। অন্যত্র গিয়েও যদি সে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারে, তাহলে তো পুরো দেশেই বা পুরো জায়গাতেই সে থাকতে কোনোভাবেই পারছে না। খুব নির্দিষ্ট করে 2-3টি জায়গা ছাড়া রাজধানীতে পাখি থাকার আর কোনো জায়গা নেই। দিন শেষে মানুষকে তো প্রকৃতির কাছে ফিরতেই হয়। ফলে সুযোগ পেলে মানুষ ছুটে যায় এমন জায়গায় যেখানে রয়েছে প্রাণ প্রকৃতি। পাখি ডাকছে, আপনি একটা হর্নের আওয়াজ শুনবেন আর একটা পাখির আওয়াজ শুনবেন, আপনি পার্থক্যটা তখনই বুঝবেন। একটা হর্নের আওয়াজ কিরকম কর্কশ লাগে আর একটা পাখির আওয়াজ কিরকম মিষ্টি লাগে। ঢাকা থেকে বা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন একটু ঘুরতে আসে, একটু শান্তির জন্য আসে, একটু পাখি দেখতে আসে। সেটা আমি এখান থেকেই বা আমরা যারা এখানে থাকি এখান থেকেই পাচ্ছি। এই শহর যেমন মানুষের, তেমনি প্রকৃতির অন্যান্য সৃষ্টিরও অধিকার রয়েছে এই জল হাওয়া আস্বাদনের। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে নয়, বরং বাঁচতে হবে প্রকৃতিকে সঙ্গে নিয়ে। কোনোদিন প্রকৃতি উল্টো যুদ্ধ ঘোষণা করলে মানুষ যাবে কোথায়? তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে FII-9 যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। মাদক, আধিপত্য আর তারপর সংঘর্ষ, এ যেন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের নিত্যদিনের চিত্র। রাতের অন্ধকারে হঠাৎই হয় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে সাধারণ মানুষ। জেনেভা ক্যাম্প পরিণত হয় রণক্ষেত্রে। বৃহস্পতিবার রাতে অভিযানে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকা থেকে অন্তত 20 জনকে আটক করে পুলিশ। মাদক আর আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার ভোরে 2 গ্রুপের এমন সংঘর্ষ। দফায় দফায় ছোড়া হয় ককটেল আর ইট পাটকেল। মুহূর্তেই রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ক্যাম্পের 7 নম্বর গলিতে বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা। স্থানীয়রা জানান, মাদক ব্যবসার দখল নিতে ক্যাম্পে এমন আধিপত্যের লড়াই। প্রায় প্রতি রাতেই শোনা যাচ্ছে গুলি আর বিস্ফোরণের শব্দ। কখনো হামলা, কখনো পাল্টা হামলা, থামছে না সংঘাত। এই বোম মারছে একটা, ওর মাথার উপরে দিয়ে গেছে, আবার একটা মারছে, ওর এই জায়গা লাগছে, পয়রা গেছে, মগজ বের হয়ে গেছে। প্রত্যেকটা দিন রাত 2:30 থেকে 3টা বাজে ফজরের সময় আর ঘুম আসে না।
খালি বোমের শব্দ, খালি বোমের শব্দ। মাদক ওরা বিক্রি করতে দিব না, ওরা বিক্রি করব। সংঘর্ষের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। দিন পেরিয়ে রাতে অভিযানে নামে পুলিশ। উদ্ধার করা হয় ককটেল তৈরির মশলা আর সরঞ্জাম। অভিযানে মোহাম্মদপুর ও আশপাশের এলাকা থেকে অন্তত 20 জনকে আটক করা হয়। 20 জনের মতো বিভিন্ন অপরাধের সাথে যুক্ত তাদের পুলিশে হেফাজতে নিছি। আমরা পরবর্তীতে তাদের যাচাই বাছাই করব পিসিপিআর, তারপরে আইনানুগ যে ব্যবস্থা সেটা নিব। আমরা বেশ কয়েকটা বাসায় অভিযান করেছি যেগুলোতে মাদক বিক্রি হয়। এর আগে সেগুলো পুলিশ থেকে জব্দ করা হয়েছিল যাতে কেউ নতুন করে যে আবার এই জায়গাগুলোতে মাদক বিক্রি করতে না পারে। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বেগ পেতে হয় পুলিশকে। হাজার হাজার মানুষজন যাদের জেনেভা ক্যাম্পের বাইরে আলাদা দুনিয়া সেটা জানেই না, এর বাইরে চিন্তাও করতে পারে না, নতুন যে জীবিকার সুযোগ আছে এটা চিন্তাই করে না। আর জেনেভা ক্যাম্পে তো লাখ মানুষের জীবিকা দেওয়ার সুযোগ নাই, তাহলে শর্টকাট উপায় কি? জন্ম থেকে যেটা দেখতেছে সেটা হচ্ছে মাদক। মাদকের ব্যবসা করতেছে, মাদক খাচ্ছে, খাওয়াচ্ছে, বিক্রি করতেছে, এটা নিয়ে সরবরাহ করতেছে। যে গলিগুলোতে প্রতি রাতে বিস্ফোরণের শব্দ, সেখানকার বাসিন্দাদের এখন শুধু একটাই প্রশ্ন, কবে অবসান হবে এই ভীতিকর পরিবেশের? কে দিবে তাদের শান্তির নিশ্চয়তা? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনে সয়লাব বরিশাল নগরী। চালকদের নেই কোনো অভিজ্ঞতা, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যা। কর্তৃপক্ষ বলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর তারা। যদিও সাধারণ মানুষের অভিযোগ, অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত। কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছে সড়কে, কখনো ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিচ্ছে মোটরসাইকেল আরোহীকে, কখনো পথচারীর উপরই তুলে দিচ্ছে অটোরিকশা। বরিশাল শহরের নিত্যদিনের চিত্র এটি। দীর্ঘ সময় ধরেই নগরবাসীর গলার কাটা ব্যাটারি চালিত ইজি বাইক, এখন মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত রিক্সা, যার গতির নিয়ন্ত্রণ থাকে না চালকদের হাতেই। পেট্রোলে তো মনে করেন ওটা ব্রেক মানাইতে পারে, আর এটা তো পিক আপ, আমরা পিক আপ পাইয়ে মনে করেন ফোর্সে চালাই জন্য অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির ভিতরে জোরে চালান যায় না, ব্রেক করলে মানে এখানে করলে আরো 2-3 জায়গা, আর পার্সোনালি সমস্যা হয় না। এটা মনে করেন মোটরের একটা ব্রেক আছে, ওই ব্রেকটা যদি করা হয় তাহলে মনে করেন দুর্ঘটনাটা একটু কমতো, কিন্তু ওই মোটর ব্রেকটা তো মনে করেন দেয় না কোম্পানি। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে নিবন্ধিত ইজি বাইকের সংখ্যা ৭,৬০০। তবে রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত রিকশার নেই নিবন্ধন। অলিগলি কিংবা সড়ক মহাসড়ক সবখানেই এসব অবৈধ যানবাহনের অবাধ বিচরণ, ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। যেমন কিছুদিন আগে ওটা যে নদীর বাজার একটা মহিলার অটো রিক্সার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে, এটা 100% ঝুঁকিপূর্ণ। কোনো দিক চাওয়াটা দেয় না, ফোন করে ঘুরে জ্বালাইতে, এদিক দিয়ে একটা গাড়ি আইলে এটা নাইলে ওটা দেয় না। পাই চালানোর কথা সেটা আবার মোটর লাগিয়ে ফেলছে। এই অটো রিক্সাগুলো এখন পর্যন্ত সারা দেশে কোথাও দেয়নি, কিন্তু আমরা ওই অটো রিক্সাগুলো দেওয়ার চিন্তা ভাবনা আপাতত করছি না আর কি। ওটা আমরা ব্যবস্থা নিব। এসব যানবাহনের কারণে সড়কে বাড়ছে যানজট। যদিও ট্রাফিক বিভাগ বলছে সড়ক পরিবহন আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা সড়ক পরিবহন আইন যেটা 2018 আছে সেই অনুসারে আমরা এই সমস্ত পরিবহনের বিরুদ্ধে বা এই সমস্ত অযান্ত্রিক যানের বিরুদ্ধে আমরা তাদেরকে আটক করছি, আমরা তাদেরকে ডাম্পিং করছি। আমরা এই আইন অনুসারে তাদেরকে কিন্তু নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। বিআরটিএর কর্মকর্তার মতে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারকে। যদি এগুলো চলাচল করবে, কি পরিমাণ চলাচল করবে সেটা সরকার প্রতিটা জেলাতে মেট্রো রেল নির্ধারণ করে দিতে পারে, তাহলেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এখন যে সিচুয়েশন আছে, এটা লোকাল কোনো বিআরটিএ, পুলিশ কিংবা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ এটা এখন সরকারি সিদ্ধান্তে, সেন্ট্রাল সরকারি সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিআরটিএর তথ্য বলছে নগরীতে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি, ফলে যানজট আর দুর্ঘটনা এখানকার প্রতিদিনের ঘটনা। পরিসংখ্যান বলছে এই শহরে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহনের ৮০%ই অবৈধ। ডান, বাম বা মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলছে এসব যানবাহন। 2024 সালের 5 আগস্টের পরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, শুধু হয়েছে হাত বদল, এমনটাই বলছেন সাধারণ মানুষ।
কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন এশিয়া কাপে চোটে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া অধিনায়ক লিটন দাস। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন সৌম্য সরকার, নেই মোহাম্মদ সাইফুদ্দিনও। এছাড়াও দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাহিদ হৃদয়, জাকির আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আগামী 27, 29 ও 31 অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবকটি ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে উইন্ডিজ। 3 ম্যাচের সিরিজের জন্য দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার খাড়ি পিয়ারকে। সেই সাথে ইনজুরি সমস্যায় অস্বস্তিতে ফেলেছে ক্যারিবিয়ানদের। চোটের কারণে খেলতে পারছেন না সামার জোসেফ ও জেডিয়া ব্লেডস, যারা কিনা আগে থেকে অন্তর্ভুক্ত ছিলেন দলে। ফলে 15 জনের পরিবর্তে সফরকারীদের স্কোয়াড এখন দাঁড়িয়েছে 14 জনে। এদিকে চট্টগ্রামে 27 অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ। ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ এই সিরিজ দিয়ে নিতে মরিয়া ক্যারিবিয়ানরা। ফিফা প্রীতি ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে বিকেল 4টায় শুরু হবে 2 দলের লড়াই। ম্যাচের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছেন বাটলার শিষ্যরা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে তহুরা, ঋতুপর্ণারা, বললেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। আগামী মার্চে প্রথমবার এশিয়া কাপ খেলবে বাংলাদেশ, যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে আফ-ইদার দল। শুক্রবারের পর সোমবার হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ঘরের মাঠে 3 জাতির টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকা রূপনারা। শেরপুরের নালিতাবাড়িতে মাটি খননেই বেরোচ্ছে প্রাকৃতিক গ্যাস। সেই গ্যাস দিয়ে আবার কয়েকটি পরিবার রান্নাও করছে। তবে এর মাঝেও রয়েছে এক আতঙ্ক। 10 থেকে 12 দিন ধরে মাটির নিচ থেকে গ্যাস বের হলেও প্রশাসনের কেউই খোঁজ নেয়নি। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত আর প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের তাগিদ সকলের। খাবার পানির জন্য নলকূপ বসাতে খনন করা হয়েছিল মাটি। সেই গর্ত থেকে পানির বদলে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নির্গত সেই গ্যাসে দিব্যি রান্নাবান্নাও করা যাচ্ছে। শেরপুর নালিতাবাড়ির পশ্চিম গাছকরা গ্রামে অন্তত 3টি স্থানে মাটি খোঁড়ার পর বের হচ্ছে এমন গ্যাস। গেল মঙ্গলবার গ্রামের কৃষক নূর মোহাম্মদ পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিংয়ের কাজ শুরু করেন। 40 ফুট অতিক্রম করার পরই মাটির গভীর থেকে চাপ দেখা দেয়। পরে বুদবুদ শব্দে গর্ত থেকে বাতাস বের হতে থাকে। আগুন জ্বালালেই নিশ্চিত হওয়া যায় মাটির নিচে গ্যাসের উপস্থিতি। পাইপ মনে করেন উপরে তুললে হলো, পরে মিস্ত্রির ডরায় তাড়াতাড়ি করে পাইপ তুললে যাবো, এখানে আর উঠবে না। এখানে না হইলে পরে 2 নম্বর জায়গা আছে, ওই জায়গা তো একই অবস্থা হইতেছে। ওই বোর্ডিং থেকে আরো 20 ফুট ফাঁকে আর একটা বোর্ডিং করে সেম একই অবস্থা। সেখানে 50-60 ফুট নিচে যাওয়ার পরে আবার বড় করে গ্যাস ওড়া শুরু করেন। 7-8 দিন ধরে আর কি এই চুলার মধ্যে আমরা রান্না বান্না করতেছি। এমনি মনে করুন কালকে ডালের বড়া বানাইছি, এমনি মাছ ভাজি করছি, ভাত রাঁধছি। স্থানীয়রা জানায় এর আগেও মাটি খননে গ্যাসের সন্ধান পেয়েছেন তারা। কি পরিমাণ গ্যাস রয়েছে তা অনুসন্ধানে প্রশাসনকে বারবার অনুরোধেও ফল মেলেনি। অনবরত গ্যাস বের হওয়ায় আতঙ্কে এলাকাবাসী। আজ পর্যন্ত কোন এলাকা চেয়ারম্যানও কোন খোঁজ খবর নেই, মানে জানছে ওর সামনে ভিডিও গেছে, আমরা ফেসবুকে দিছি, অনেকজনই দেখছে। সরকারে যদি ডায়া দেখতো, দেখে আমরা একটু সুযোগ সুবিধা ভালো করে দেখে করে দিত, তাহলে আমরা একটু ভালো হইলো আর কি। যদি আসলে গ্যাস উত্তোলন যোগ্য হয় তাহলে ওনারা উত্তোলন করুক, আর যদি না হয় তাহলে এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো। বিষয়টি জরুরি ভিত্তিতে একটা সুরাহা টানা দরকার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে মাটির নিচে গ্যাসের মজুদের বিষয়টি খতিয়ে দেখবে পেট্রো বাংলা। তবে উন্মুক্ত জায়গায় এভাবে আগুন দেয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপদ দূরত্ব বজায় রাখার তাগিদ সংশ্লিষ্টদের। এখানে পরীক্ষা করে দেখা যাবে যে এখানে কি অবস্থায় আছে, এটা নিশ্চিত করা আমি মনে করি প্রয়োজন। আর এখন যারা ব্যক্তিগতভাবে যারা ব্যবহার করছে তাদেরকে এখানে আমাদের সতর্ক অবলম্বন করা উচিত। সরকারিভাবে স্বীকৃত কোনো গ্যাস কূপ বা গ্যাস ক্ষেত্র নেই এই জেলায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় 1.5 কিলোমিটার পথ। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীদের এই সংগ্রাম প্রতিদিনকার। অনেকে আবার ব্যবহার করে নদী, খাল ও পুকুরের পানি, এতে ছড়াচ্ছে রোগবালাই।
2022 সালে ইউনিয়নটি গঠিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি অভিযোগ স্থানীয়দের। সবেমাত্র ফুটতে শুরু করেছে ভোরের আলো। এর মাঝেই ঘর থেকে বেরিয়েছেন ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীরা। সবার হাতেই কলস। নিজেদের বাসাবাড়িতে টিউবওয়েল না থাকায় ছুটতে হয় 1.5 কিলোমিটার দূরে বিশুদ্ধ পানির জন্য। উপজেলা থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী, বসবাস প্রায় 15,000 মানুষের, অথচ টিউবওয়েল মাত্র 180টি। বিশুদ্ধ পানির জন্য এখানকার নারীদের প্রতিদিন কাঁচা সড়কে ছুটতে হয় দূর দূরান্তে। কেউ কেউ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভয়ে ব্যবহার করেন নদী, পুকুর কিংবা খাল বিলের পানি। এতে মাঝে মধ্যেই রোগবালাইয়ের শিকার হতে হয় তাদের। এর আশেপাশে কোনো একটা এলাকাত কল নাই। মসজিদের পাশে একটা কল আছে, কোন রকম নুনা পানি উঠে 1.5 কিলোমিটার আরো নয়, আধা ঘন্টা লাগে সময়। আইতাম পারি না, যাইতাম পারি না। তখন পুচকুনির খালের পানি ফিটকারি দিয়ে বইয়ে খাই, আঙ্গুর রোগও চেতেছে। বিভিন্ন সময় প্রকল্পের অধীনে গভীর নলকূপ স্থাপন করা হলেও তার জন্য অতিরিক্ত অর্থ দাবির অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এত বড় বিশাল একটা বাজার, তার মধ্যে হাড়ি দেখেন কল নাই। আমরা হাজার হাজার মানুষ এই শহরে বসবাস করি। কল চাইলে টাকা দিতে 20,000, 30,000, 50,000, আমরা কোনো কল পাচ্ছি না। টাকা আমাদের সমর্থন আছে, আমরা এই টাকা জমা দিয়ে যান, আমরা কল আনবো। সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে নতুন করে টিউবওয়েল স্থাপনের আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তা। জানান, নির্ধারিত ফি ব্যতীত বাড়তি টাকা আদায়ের কোনো সুযোগ নেই। উত্তরের মানুষের সুপেয় পানির কষ্ট নিরসনের জন্য সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে আরও আমরা বেশ কিছু টিউবওয়েল দেওয়া হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেখানে কিছু টিউবওয়েল দেওয়ার চেষ্টা করব। আমরা সরকারিভাবে টিউবওয়েল বিতরণ করি, এগুলোর জন্য গ্রাহককে 7,000 টাকা সহায়ক চাঁদা প্রদান করতে হয়। বিশুদ্ধ পানির সংকট নিরসনে পর্যাপ্ত টিউবওয়েল বরাদ্দের দাবি মনপুরার কলাতলী ইউনিয়নবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পটুয়াখালীর বাউফল পৌর শহরের পাবলিক মাঠ দখল করে বাণিজ্য মেলার প্রস্তুতি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে বাউফল ফুটবল একাডেমির উদ্যোগে মানববন্ধন শেষে বাউফল বরিশাল সড়ক অবরোধ করে সাধারণ মানুষ। এর আগে মেলা বন্ধের দাবিতে ডিসি ও ইউএনের কাছেও স্মারকলিপি দেওয়া হয়। স্থানীয়রা জানায়, ময়মনসিংহের এক ব্যক্তি সরকারি অনুমতি না নিয়েই মাঠ জুড়ে অবকাঠামো নির্মাণ করে মেলার আয়োজন করছেন। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী নিশ্চিত করেছেন, মাঠ ব্যবহারের অনুমতি প্রশাসন দেয়নি, তবুও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় 80% কাজ শেষ করেছে আয়োজক পক্ষ। দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে মারমা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কঠিন জীবরদান। সেখানে আছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, আপনি যে বিষয়টি বলেছেন, এই রাঙ্গামাটি শহর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি পাহাড়ি এলাকাতে এই কঠিন জীবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা হচ্ছে 9ম অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল তাৎপর্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যারা ধর্মীয় যারা এই ধর্মীয় গুরুরা এই কঠিন জীবরদান অনুষ্ঠানে তারা সমবেত হবেন। সমবেত হওয়ার পরে তাদেরকে জীবরদান তাদেরকে দান করা হবে। ইতিমধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পুণ্যার্থীরা আসা শুরু করেছে। তাছাড়া এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে রাঙ্গামাটি সার্কেল চিফের রাজা ব্যারিস্টার দেবাশিস রায় এবং খাগড়াছড়ি মং সার্কেল চিফের মং রাজা এখানে থাকার কথা রয়েছে। তাছাড়া সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মনীষীয় পন দেওয়ান এবং বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানও এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন দূর দূরান্ত থেকে রাঙ্গামাটি জেলা ছাড়াও খাগড়াছড়ি সহ এই আশপাশে কাটাছড়ির আশেপাশে এই পাহাড়ি এলাকার বিভিন্ন সম্প্রদায় এর লোকজন, অর্থাৎ মারমার পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বী বিশেষ করে চাকমা এবং বুড়ো সম্প্রদায়ের লোকজনও এই কঠিন জীবরদান অনুষ্ঠানে তারা যোগদান করেছে। ইতিমধ্যে বিভিন্ন লোকালয় থেকে তারা আসতে শুরু করেছে এবং আজ সারাদিন ব্যাপী, সকাল থেকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা তাদের বুদ্ধের কাছে তাদের দীর্ঘদিনের যে বাসনা জীবরদান অনুষ্ঠানে তারা সেটা বুদ্ধের কাছে আসা যে তারা আগামী বছরগুলোতে
এছাড়া আপনি জানেন যে 1 মাস ব্যাপী এই কঠিন অনুষ্ঠান এলাকাতে সম্পন্ন করা হয়। ধন্যবাদ শামসুল যুক্ত হবার জন্য। পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেল আবিব, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি মানচিত্রে ফিলিস্তিনের পশ্চিম তীরকে যুক্ত করতে সম্প্রতি নেসেটে পাশ হওয়া বিলের বিরোধিতা করেন তিনি। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত হয় সাক্ষাৎকারটি। এতে পশ্চিম তীর ইসরায়েলের সাথে যুক্ত করার বিষয়ে মতামত জানতে চাওয়া হয় মার্কিন প্রেসিডেন্টের কাছে। জবাবে তিনি দাবি করেন আরব দেশগুলোকে ওয়াশিংটনের প্রতিশ্রুতি দেয়ায় তেল আবিব পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না। পশ্চিম তীর অধিগ্রহণ করতে উত্থাপিত একটি বিল বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে 25-24 ভোটে অনুমোদন পায়। রাশিয়ার দুটি প্রধান জ্বালানি প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশটির বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে বাধার মুখে পড়েছে রাশিয়ার এলএনজি আমদানিও। ইউক্রেনে যুদ্ধ বন্ধে মস্কোর উপর চাপ সৃষ্টি করতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন এর প্রভাব শুধু রাশিয়াতে নয়, পড়বে বিশ্ব অর্থনীতিতেও। সংকটে পড়বে বেশ কয়েকটি দেশ। তবে সরবরাহের বিকল্প উৎস থাকায় বিশ্ববাজারে তেলের দাম তেমন বাড়বে না বলে মনে করছেন অনেকে। প্রথমে রাশিয়ার সবচেয়ে বড় 2 জ্বালানি প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা, এরপর এলএনজি আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার খবর। রুশ অর্থনীতির জন্য এ যেন মরার উপর খাড়ার ঘা। মার্কিন কালো তালিকার আওতায় এসেছে 2 প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েল, যা উৎপাদন করে রাশিয়ার মোট তেলের প্রায় 55%। এর আগে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল আরও 2টি রুশ কোম্পানি। সব মিলিয়ে এখন নিষেধাজ্ঞার আওতায় 4টি প্রতিষ্ঠান, যা রাশিয়ার মোট তেলের 80% উৎপাদন করে থাকে। কেবল রাশিয়াই নয়, এ নিষেধাজ্ঞার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। বিশেষ করে যেসব দেশ তেলের জন্য মস্কোর উপর নির্ভরশীল, তারা পড়বে বড় সংকটের মুখে। মার্কিন চাপে রাশিয়ার বাজার ত্যাগ করতে বাধ্য হবে অনেকে। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার জন্য নিষেধাজ্ঞার আওতায় নেই এমন রুশ বিক্রেতা খুঁজে পাওয়া কঠিন হবে। রাশিয়ার তেল না পাওয়ার কারণে হাঙ্গেরির রিফাইনারির ব্যবসা বন্ধ হবে না, তবে পুরোপুরি বদলে যাবে তাদের কাজের পরিবেশ। অন্যদিকে বুলগেরিয়া ও রোমানিয়ার রিফাইনারিগুলো সম্ভবত কম দামে বিক্রি করতে হবে। ইউরোপের রাশিয়ার এলএনজি সবচেয়ে বেশি আমদানি করে ফ্রান্স ও বেলজিয়াম। তবে এখন তারা আর এই গ্যাস আনতে পারবে না, অন্য কোনো দেশ থেকে তা সংগ্রহ করতে হবে। যুক্তরাষ্ট্র তাদের গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। তবে কিছু বিশ্লেষক বলছেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞার প্রভাব বিশ্ববাজারে পড়বে না। বর্তমান বিশ্বে তেলের কোনো অভাব নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও গায়ানায় উৎপাদন বাড়ছে, তাই আগামী বছর সরবরাহ আরও বাড়তে পারে। তবুও রাশিয়া বিশ্বের 10% তেল সরবরাহ করে, তাই প্রভাব থাকবেই। তবে রাশিয়ার তেল পুরোপুরি সরবরাহ করা বন্ধ হবে না। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন মস্কোর জন্য এখন খোলা আছে 2টি পথ। কোনো পদক্ষেপ না নিয়ে চীনের সমর্থনের আশায় থাকা, অথবা বড় চাপের মুখে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। উগ্রপন্থী দল তেহরাকি লাব্বাইক টিএলপিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার। সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার অনুমোদন দেয় মন্ত্রিসভা। দলটির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। কয়েকদিন আগে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা। এতে নিরাপত্তা কর্মীদের সাথে তাদের সংঘর্ষে প্রাণ যায় কমপক্ষে 5 জনের। ধারণা করা হচ্ছে এই ঘটনা ঘিরেই নতুন করে নিষেধাজ্ঞায় পড়ল দলটি। এদিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে তেহরিকি লাব্বাইক টিএলপি। এর আগে 2021 সালেও সহিংস বিক্ষোভের জেরে ইমরান খানের সরকার টিএলপিকে নিষিদ্ধ করে, যদিও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে 6 মাসের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।